রাতের আকাশের দিকে তাকালে আমরা কেবল কিছু বিক্ষিপ্ত বিন্দু দেখি, যেন মহাবিশ্ব ভদ্র, স্থির ও নিশ্চুপ। আমাদের কাছে এই পৃথিবীকে সাধারণ অর্থহীন একটি গ্রহ মনে হয়, কিন্তু যদি আপনার দৃষ্টিসীমা অসীম হতো তবে আপনি দেখতেন রাতের আকাশ শান্ত কোনো ক্যানভাস নয়। এটি একটি ডার্ক থ্রিলার মুভি, একটি ইন্টারস্টেলার মহাকাব্য। গ্যালাক্সিকে ছিঁড়ে খাচ্ছে, সুপারনোভা বিস্ফোরিত হচ্ছে, ব্ল্যাক হোল একে অন্যকে শোষণ করছে, কোটি কোটি সৌরজগৎ আর সভ্যতার অদৃশ্য নৃত্য চলছে 93 বিলিয়ন আলোকবর্ষ ব্যাসার্ধের এই মহাজাগতিক গোলকে। মহাবিশ্বের প্রায় 95% এলাকা ডার্ক এনার্জি ও ডার্ক ম্যাটার দিয়ে তৈরি, যা আমরা দেখতে পাই না। মহাবিশ্বের গভীর নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা, যা আমাদের চোখে ধরা পড়ে না। একটি ডার্ক থ্রিলার মুভির চরিত্র হয়েও আমাদের কাছে মনে হয় আমাদের জীবন অর্থহীন ও নিতান্ত সাধারণ। আমরা মনে করি এ মহাবিশ্বে আমরা ক্ষুদ্র ও তুচ্ছ, কিন্তু এ তুচ্ছতার আড়ালে লুকিয়ে আছে মহাবিশ্বের এক গোপন সত্য। সমগ্র মহাবিশ্ব যে পদার্থবিদ্যার নিয়ম মেনে চলে, আমরাও একই পদার্থবিদ্যার নিয়ম মেনে চলি। ফিজিক্সের নিয়ম মেনে পদার্থ ও শক্তি আমাদের অস্তিত্ব গড়ে তুলেছে। আমাদের চেতনার মধ্য দিয়ে মহাবিশ্ব নিজেই নিজেকে প্রকাশ করেছে। আমাদের দেহ পরমাণু ও ফোর্স ফিল্ডের তৈরি এমন একটি কাঠামো যে নিজেই নিজেকে আবিষ্কার করছে পরমাণু ও ফোর্স ফিল্ডের তৈরি একটি মহাবিশ্বে। যেন সমুদ্রের একটি বিন্দু খুঁজে ফিরছে সমুদ্রকে, অথচ সে জানে না সে নিজেই সমুদ্রে লীন। আমাদের মহাবিশ্ব শুরু হয়েছিল আনুমানিক 13.8 বিলিয়ন বছর পূর্বে একটি অসীম ঘনত্ব সম্পন্ন উত্তপ্ত বিন্দু থেকে। মহাবিস্ফোরণের 3,80,000 বছর পর তৈরি হয়েছিল প্রথম হাইড্রোজেন পরমাণু। জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের কাছে আনুমানিক 13 বিলিয়ন বছর অতীতের ছায়াপথ ধরে নিয়ে এসেছে, যা আমাদের কাছে প্রমাণ করে একটি গ্যালাক্সি মহাবিশ্বের প্রাচীনতম সদস্য। মহাবিশ্ব শুধু স্পেস টাইমের মধ্য দিয়ে সম্প্রসারিত হচ্ছে না, মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে মানব সভ্যতার চিন্তা ও সৃষ্টিশীলতার ভেতর দিয়ে। আমরা শুধু মহাবিশ্বকে ব্যাখ্যা করি না, আমরা মহাবিশ্বের কাঠামো পরিবর্তন করে দিতে পারি। এ যেন ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন মানব অস্তিত্বে এসে পদার্থবিদ্যার সমীকরণ নিয়ে জুয়া খেলছে। আমরা যদি মহাবিশ্বের ফান্ডামেন্টাল ধ্রুবকগুলো পরিবর্তন করে দেই, তবে সমগ্র মহাবিশ্ব মুহূর্তেই বিনাশ হয়ে যাবে। 93 বিলিয়ন আলোকবর্ষ ব্যাসার্ধের এ মহাবিশ্বে মানুষ একটি পরমাণু থেকেও তুচ্ছ, কিন্তু এই অতি ক্ষুদ্র জীব চাইলেই গ্র্যাভিটেশনাল ও প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বদলে দিতে পারে, যা পুরো মাল্টিভার্সের ভারসাম্য নষ্ট করে দিতে সক্ষম। ব্যাপারটা এমন যেন একটি পিঁপড়া পুরো পৃথিবীর ইকোসিস্টেম ভেঙে চুরমার করে দিচ্ছে। পৃথিবীর আর কোনো জীব মহাবিশ্বকে ব্যাখ্যা করতে পারে না, আর তাই তারা মহাবিশ্বের অবকাঠামো পরিবর্তন করতে পারে না। কিন্তু প্রশ্ন আসে, মহাবিশ্ব কি নিজেকে পরিবর্তন করার জন্য কেবল একটি সভ্যতা তৈরি করেছে? কেন মহাবিশ্বে আর কোনো সভ্যতার সিগন্যাল পাওয়া যায় না? আমরা কোটি কোটি বছর আকাশের দিকে তাকিয়ে ভাবছি, কোথায় এলিয়েন? কোনো সাড়া নেই, কোনো সিগন্যাল নেই, অথবা নেই কোনো স্পেসশিপ। মহাবিশ্বে 2000 বিলিয়ন গ্যালাক্সি এবং 100 বিলিয়ন ট্রিলিয়ন এক্সোপ্ল্যানেট আছে। ড্র্যাগ সমীকরণ অনুসারে যদি মহাবিশ্বের প্রতি 100টি গ্রহের মধ্যে একটি গ্রহে জীবন বিবর্তিত হয় আর প্রতি 10,000 গ্রহের একটিতে বুদ্ধিমান জীবন, তবে আমাদের গোটা অবজারভেবল ইউনিভার্সে প্রায় 100 কোয়াড্রিলিয়ন সভ্যতা থাকার সম্ভাবনা আছে। কিন্তু প্রশ্ন আসে, ম্যাথমেটিক্যালি এত ট্রিলিয়ন সভ্যতার সম্ভাবনা থাকার পরও কেন মহাবিশ্ব নীরব? গ্রেট সাইলেন্স থিওরি বলছে মহাকাশের নীরবতা একটি এলিয়েন সংকেত। ভাবুন, তারা এমন এক স্তরে আছে যেখানে যোগাযোগ করার জন্য আর ভাষা দরকার হয় না। তাদের নীরবতা উদাসীনতা নয়, বরং একটি পরীক্ষা। তারা চায় আমরা নিজে থেকে মহাবিশ্বের নিয়ম, জীবনের সীমা আর সভ্যতার অর্থ বুঝে উঠি। তাদের সাড়া না দেওয়া আমাদের জন্য একটি ইন্টেলেকচুয়াল ফিল্টার,
আমরা যখন সে স্তরের জ্ঞান অর্জন করব, তখন নীরবতার মাঝে লুকানো অর্থ পরিষ্কার হয়ে যাবে। আমরা একসময় প্রকৃতির ফান্ডামেন্টাল ফোর্সগুলো সম্পর্কে জানতাম না, কিন্তু তার মানে এই নয় যে প্রকৃতির ফান্ডামেন্টাল ফোর্সগুলো মহাবিশ্বে ছিল না। এলিয়েনদের নীরবতা প্রমাণ করে তারা এখনো মহাবিশ্বে আছে, কিন্তু আমরা তাদের সিগন্যাল পড়ার মতো জ্ঞান অর্জন করিনি। একটি কুকুর কোয়ান্টাম ফিজিক্স বোঝে না, কিন্তু তার মানে এই নয় যে মহাবিশ্বে কোয়ান্টাম ফিজিক্স নেই। এমনও হতে পারে মানুষের মস্তিষ্ক এলিয়েনদের বোঝার জন্য অভিযোজিত হয়নি। এই জন্য আমাদের কাছে মহাকাশ নীরব। 2017 সালে একদল জ্যোতির্বিজ্ঞানী আমাদের সৌরজগতে একটি রহস্যময় বস্তু আবিষ্কার করেছিল, যেটি প্রতি ঘন্টায় 59,000 মাইল বেগে পথ চলে। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এর অসম্ভব গতি সূর্যের মহাকর্ষকে উপেক্ষা করতে পারে। তারপর বিজ্ঞানীরা এই বস্তুটির আকার নির্ধারণ করেন, যা একটি ফুটবল ফিল্ডের সমান। তবে এটি কোনো গ্রহাণু বা ধূমকেতুর টুকরো ছিল না। সাধারণ কোনো ধূমকেতু বা গ্রহাণু সূর্যের পাশ দিয়ে চলার সময় তাদের মধ্যে গ্যাস অথবা ধুলোর লেজ দেখা যায়, কিন্তু এই বস্তুটি এ ধরনের কোনো গ্যাস টেইল প্রদর্শন করে না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যখন এটি সূর্যের একেবারে কাছে প্রায় 23 মিলিয়ন মাইল দূরে এসে পৌঁছায়, তখন হঠাৎ করে এটি প্রতি সেকেন্ডে প্রায় 1,94,000 মাইল বেগে ছুটতে শুরু করে, যেন কোনো অদৃশ্য সত্তা তাকে এক্সট্রা ফোর্স দিয়ে ধাক্কা দিয়েছে। বিজ্ঞানীরা এই রহস্যজনক বস্তুর নাম দিয়েছিল ওমুয়ামুয়া। ওমুয়ামুয়ার অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা প্রস্তাব করেন এটি একটি ইন্টারস্টেলার মেসেঞ্জার, একটি আর্টিফিশিয়াল এলিয়েন স্পেসক্রাফট। 2021 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী আবি লোয়েব ও তার সহযোগী সিমুয়েল বিয়ালি এটিকে এলিয়েন স্পেসশিপ বলে দাবি করেন। তারা বলেন, ওমুয়ামুয়া সূর্যের গ্র্যাভিটি দ্বারা প্রভাবিত হয় না, কারণ এটি লাইট সেল টেকনোলজি দ্বারা পরিচালিত। লাইট সেল হলো একটি চিকন ও হালকা কাঠামো যেটি আলোর প্রেসার ব্যবহার করে পথ চলে। আলোর ফোটন নিরবিচ্ছিন্নভাবে যখন একে ধাক্কা দেয়, তখন এটি গতিশীল হয়। আর এজন্য ওমুয়ামুয়া যখন সূর্যের কাছাকাছি আসে, সূর্যের মহাকর্ষ একে নিজের দিকে টানতে পারে না, কারণ আলোর ফোটন একে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ওমুয়ামুয়া যতই সূর্যের দিকে অগ্রসর হয়, তার গতি অস্বাভাবিক বেড়ে যায়। আর এই পদ্ধতিতে এটি কোনো প্রকার ফুয়েল ছাড়াই সৌরজগতে ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা ধারণা করেন এই বস্তুটি 0.3 থেকে 0.9 মিলিমিটার চিকন, যা প্রায় মানুষের চুলের সমান। কল্পনা করুন এমন একটি বস্তুর কথা, যেটি 380 ফুট লম্বা, কিন্তু তার থিকনেস কয়েক মিলিমিটার। এই ধরনের প্রযুক্তি ইতোমধ্যে আমাদের পৃথিবীতেও আছে। 2019 সালে জাপানিজরা সফলতার সাথে একটি প্রযুক্তি তৈরি করতে সক্ষম হয়, যা আলোর ফোটন ব্যবহার করে গতিশীল হতে পারে। ওমুয়ামুয়া তার চারপাশে সিগন্যাল আদান প্রদান ও ডেটা ট্রান্সমিট করতে পারে। বিজ্ঞানীরা ধারণা করেন উচ্চমাত্রিক সভ্যতা আমাদের সৌরজগৎ স্টাডি করার জন্য এই বস্তুটি প্রেরণ করেছেন, আর এটা তারা অনুমান করেছেন ওমুয়ামুয়ার অস্বাভাবিক গতি দেখে। এই বস্তুটি মাত্র 11,000 বছরে 1 আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে পারে। মনে করুন আপনি মৃত্যুর পর চোখ খুলে বুঝলেন আমাদের পরিচিত মহাবিশ্ব মোটেও শেষ কথা নয়, বরং যা আমরা ভেবেছিলাম গ্যালাক্সি, নক্ষত্র, ব্ল্যাক হোল ও পরমাণু সবই আসলে এক বিশাল দৈত্যাকার সত্তার শরীরের ভেতরের অংশ। আমাদের কল্পনার তুলনায় এটি এতটাই বৃহৎ যে আমরা তাকে কখনোই সম্পূর্ণ দেখতে পারি না। কল্পনা করুন একটা মানুষের শরীরের ভেতরে বিলিয়ন বিলিয়ন সেল থাকে, কিন্তু তাদের কাছে পুরো শরীরের ব্যাপারে কোনো ধারণা নেই। তারা শুধু নিজের মাইক্রোস্কোপিক দুনিয়াতেই বেঁচে থাকে। তেমনি আমরা মানুষ, আমাদের গ্রহ, আমাদের গ্যালাক্সি সবই সেই মহাজাগতিক দৈত্যাকার সত্তার শরীরের একটি কোষ মাত্র। আমরা যে মহাবিশ্বকে অসীম মনে করি,
সেই সত্তার কাছে তা হয়তো একটি সীমিত ও তুচ্ছ আবরণ। আমাদের সূর্য তার শরীরের একটি ক্ষুদ্র আণবিক বিক্রিয়া। আমাদের সভ্যতা হলো তার একটি নিউরোকেমিক্যাল সিগন্যাল। আরও ভীতিকর ব্যাপার হলো সে সত্তা আমাদের সম্পর্কে সচেতনভাবে কিছুই জানে না। আমরা যেমন আমাদের দেহের একটি ভাইরাস ও ব্যাকটেরিয়া সম্পর্কে কিছুই জানি না, তেমনি সেই সত্তার কাছে আমরা কেবল অচেতনভাবে ঘটে যাওয়া কসমিক বায়োলজির ক্ষুদ্র প্রক্রিয়া। আমাদের কাছে মহাবিশ্বের বিলিয়ন বছরের ইতিহাস এক বিশাল সময়, কিন্তু সেই সত্তার কাছে সেটা হতে পারে তার শরীরের এক নিঃশ্বাসের সময়কাল। কোয়ান্টাম ওয়ার্মহোল হবে তার নিউরাল কানেকশন। সে চিন্তা করবে আলোর চেয়েও দ্রুত গতিতে। আমাদের মৃত্যু, সভ্যতার বিলুপ্তি, গ্যালাক্সির সংঘর্ষ সবই তার কাছে রক্ত সঞ্চালনের মতো স্বাভাবিক প্রক্রিয়া। সবচেয়ে শ্বাসরুদ্ধকর উপলব্ধি হল, যদি এই সত্তা অসুস্থ হয়ে পড়ে, আঘাত পায় বা মারা যায়, তবে আমাদের পুরো মহাবিশ্বই ধ্বংস হয়ে যাবে, কারণ আমাদের অস্তিত্ব তার শরীরের একটি তরঙ্গ ছাড়া আর কিছু নয়। আপনার কাছে এটি কাল্পনিক মনে হলেও বাস্তবে এটি সম্ভব। এটাকে বলে সুপার অর্গানিজম থিওরি। এক্ষেত্রে আমরা পিঁপড়ার উদাহরণ দিতে পারি। পিঁপড়ার কলোনিতে একটি পিঁপড়া একটি কাজ করে, কিন্তু কোনো পিঁপড়াই সামগ্রিক কলোনি সম্পর্কে জ্ঞান রাখে না। তারা কেবল তাদের স্থানীয় সংকেতকে রেসপন্স করে, আর এতে করে একটি বিশাল জীবন্ত নেটওয়ার্ক তৈরি হয়। কল্পনা করুন আমাদের মস্তিষ্কের কথা। আপনি যদি ব্রেইন থেকে একটি নিউরন খুলে প্রশ্ন করেন, তুমি কে, সে উত্তর দিতে পারবে না। কিন্তু আপনি যদি তাকে ৮৬ বিলিয়ন নিউরনের সাথে রাখেন, সে একটি কনশাসনেস তৈরি করবে। কোনো স্বতন্ত্র নিউরনই সামগ্রিক ব্রেন সম্পর্কে কোনো ধারণা রাখে না। তারা শুধু তাদের পার্শ্ববর্তী নিউরনের সাথে সিগন্যাল আদান প্রদান করে। যদি গ্যালাক্সি, ব্ল্যাক হোল আর ডার্ক এনার্জির ইন্টারাকশনও এক ধরনের কসমিক নিউরাল নেটওয়ার্ক তৈরি করে, তবে পুরো মহাবিশ্ব একটি সচেতন সত্তা হতে পারে, যেখানে আমরা তার ভেতরের ক্ষুদ্র কোষ। একটি থিওরি বলছে আমরা এলিয়েনদের দেখি না, কারণ তারা ডার্ক ম্যাটারের তৈরি, আর এই জন্য এদের বলা হয় ডার্ক সিভিলাইজেশন। মনে করুন আকস্মিক আপনার মৃত্যু হলো। মৃত্যুর পর আপনি চোখ মেললেন, কিন্তু কোনো আলো অথবা অন্ধকার নেই, বরং এক অদ্ভুত শূন্যতা, যেখানে পদার্থবিদ্যার নিয়মগুলো কাজ করছে না। হঠাৎ আপনি অনুভব করলেন চারপাশে এক অবর্ণনীয় উপস্থিতি। তারা মানুষ নয়, দেবতা নয়, বরং হায়ার ডাইমেনশনাল সত্তা, যাদের বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তারা আপনাকে জানায় আমাদের পুরো মহাবিশ্ব ছিল এক ধরনের এক্সপেরিমেন্টাল ল্যাব। তারা কোটি কোটি মহাবিশ্ব তৈরি করেছে, প্রতিটিতে ভিন্ন ভিন্ন কনস্ট্যান্ট, ভিন্ন ভিন্ন পদার্থবিজ্ঞান, ভিন্ন জীবনের সম্ভাবনা। আমরা সে পরীক্ষাগুলোর একটিতে জন্মেছিলাম। আমাদের চিন্তা, ধর্ম, সভ্যতা, এমনকি নক্ষত্রের জন্ম অথবা মৃত্যু, সব কিছু ছিল তাদের একটি টেস্ট রান। আমরা মানুষ মনে করেছি আমাদের ইতিহাস, বিজ্ঞান, ধর্মগ্রন্থ সবই বিশাল কোনো অর্থ বহন করছে, কিন্তু তাদের চোখে এগুলো ছিল একটি প্যাটার্ন, একটা সিমুলেশন ডেটা সেট। আমরা যেমন ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া কালচার দেখি, তারাও আমাদের সভ্যতাকে ঠিক সেভাবেই দেখেছে, একটা প্যাট্রি ডিশের মতো, যেখানে কেবল বেঁচে থাকার পরীক্ষা চলছিল। সবচেয়ে ভীতিকর উপলব্ধি ছিল আমরা যাদের স্রষ্টা বলে ভাবতাম, তারা নিজেরাও কোনো সর্বশক্তিমান সত্তা নয়, তারা আরও বড় কোনো মহাজাগতিক পরম্পরার অংশ। তাদের উপরে হয়তো আরও সত্তা আছে, যাদের কাছে তারাও এক্সপেরিমেন্ট। এইভাবে অসীম স্তরে চলছে মহাজাগতিক পরীক্ষার ধারা, একটি অনন্ত মহাজাগতিক লুপ। ডার্ক ম্যাটার সাধারণ আলোর সাথে মিথস্ক্রিয়া করে না, এই জন্য আমরা ডার্ক সিভিলাইজেশন দেখতে পাই না। আমরা জীববিজ্ঞানের কার্বন ভিত্তিক সিস্টেমে বেঁচে আছি, কিন্তু তারা হয়তো ফিল্ড বা এনার্জি ভিত্তিক সত্তা,
যেখানে দেহ বলতে বোঝায় ডার্ক ফিল্ডের জটিল নেটওয়ার্ক। আমাদের কোষের জায়গায় থাকতে পারে গ্র্যাভিটেশনাল নোড, আর স্নায়ুতন্ত্রের জায়গায় থাকতে পারে ডার্ক ম্যাটার ফিল্ড ইন্টারেকশন। মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, আর সেই প্রসারণের জন্য দায়ী যে শক্তি, তার নাম ডার্ক এনার্জি। মহাবিশ্ব যতই সম্প্রসারিত হয়, ডার্ক এনার্জি এসে সেই স্থান পূরণ করে দেয়। এই যেন শূন্যতারই বৈশিষ্ট্য। আমরা যেমন সোলার প্যানেল দিয়ে সূর্য থেকে আনলিমিটেড শক্তি গ্রহণ করি, ডার্ক সিভিলাইজেশন শক্তি সংগ্রহ করছে ভ্যাকিউম এনার্জি থেকে। ডার্ক সিভিলাইজেশনের কাছে আমরা একটি পরমাণু থেকেও তুচ্ছ, কারণ আমরা যে মহাবিশ্বে বাস করি তার 95% ডার্ক সিভিলাইজেশনের দখলে। আমরা কেবল মহাবিশ্বের 5% নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। যদি বলি আপনার মস্তিষ্কের স্বপ্ন দিয়ে একটি গোটা এলিয়েন সিভিলাইজেশন পরিচালিত হচ্ছে, কল্পনা করুন এমন একটি এলিয়েন সিভিলাইজেশনের কথা যাদের প্রতিটি স্পেসশিপ আমাদের মস্তিষ্ক থেকে শক্তি সংগ্রহ করছে। আমাদের মস্তিষ্ক থেকে শক্তি নিয়ে তারা স্পেস এলিভেটর তৈরি করেছে। স্পেস কার প্রতি মিনিটে হাজার হাজার টন কার্গো বহন করে নিয়ে যাচ্ছে। আপনি এখন প্রশ্ন করতে পারেন, কিভাবে মাত্র 20 ওয়াট শক্তি দিয়ে একটি গোটা এলিয়েন সিভিলাইজেশন পরিচালনা করা সম্ভব? আসলে আমাদের মস্তিষ্ক নিজে থেকে এই শক্তি তৈরি করে না, ঠিক যেমনি একটি রেডিও টাওয়ার শব্দ তৈরি করতে পারে না। রেডিওর কাজ হলো পূর্ব থেকে অস্তিত্বশীল তরঙ্গ ধরে আনা। আমাদের মস্তিষ্ক এক ধরনের কোয়ান্টাম অ্যান্টেনা। মস্তিষ্ককে সচল রাখার জন্য প্রায় 20 ওয়াট শক্তি লাগে। কিন্তু আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের মস্তিষ্কে নিউরনগুলো একটি সুনির্দিষ্ট রিদমে ফায়ার হয়, অর্থাৎ এই অ্যান্টেনা অনেক বেশি টিউন হয়ে যায়। এ সময় একটি নাটকীয় ঘটনা ঘটে। মস্তিষ্ক 0 পয়েন্ট এনার্জির সাথে কানেক্ট হয়ে যায়। কোয়ান্টাম ফিজিক্স অনুসারে শূন্য স্থান শূন্য নয়, এখানে জোড়ায় জোড়ায় কণা ও প্রতিকণা তৈরি হচ্ছে। কিন্তু সমস্যা হলো এসব কণার স্থায়িত্ব 10 টু দি পাওয়ার -24 সেকেন্ড, যা 1 সেকেন্ডে ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের 1 ভাগ সময়। কিন্তু এটি মহাবিশ্বের এমন একটি স্তর যেখানে প্রতিটি পয়েন্টেই অসীম পরিমাণ শক্তি থাকে। আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের মস্তিষ্ক এই 0 পয়েন্ট এনার্জির সাথে টিউন হয়ে যায় এবং ভার্চুয়াল পার্টিকলের গতি স্লো করে দেয়। উন্নত সভ্যতা কোটি কোটি বছর পূর্বেই আমাদের মস্তিষ্কে ক্ষুদ্র রেজোনেটর বসিয়ে রেখেছে। তারা আমাদের মস্তিষ্কের এই 0 পয়েন্ট এনার্জিকে অ্যাম্প্লিফাই করে তাদের সিভিলাইজেশন পরিচালনা করে। আপনার 20 ওয়াট শক্তি আসলে কেবল সুইচ অন করার মতো কাজ করছে। বিশাল শক্তি আসে মহাবিশ্বের 0 পয়েন্ট ফিল্ড থেকে। এইভাবে পুরো এক শহর অথবা মহাকাশযান চালানোর মতো শক্তি হারভেস্ট করা যায়। টিভি চালানোর জন্য রিমোটের যেমন অসীম পরিমাণ শক্তি প্রয়োজন হয় না, এলিয়েন সিভিলাইজেশন চালানোর জন্য আমাদের মস্তিষ্ককে অসীম পরিমাণ শক্তি তৈরি করতে হয় না। গ্রেট ফিল্টার থিওরি বলছে এলিয়েনরা আসলে মহাবিশ্বের ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেম মহাবিশ্ব থেকে কোটি কোটি সিভিলাইজেশন বিনাশ করে দিয়েছে, আর এর পিছনের মূল কারণ ছিল প্লাঙ্ক এনার্জি। প্লাঙ্ক এনার্জির মান হল 10 টু দ্য পাওয়ার 19 গিগা ইলেকট্রন ভোল্ট। এটি আমাদের সামগ্রিক মহাবিশ্বের সকল শক্তির সমান। আপনি যদি স্পেস টাইমের কোনো একটি বিন্দুকে উদ্দেশ্য করে প্লাঙ্ক এনার্জি নিক্ষেপ করেন, স্পেস টাইম ফুটো হয়ে যাবে আর মাল্টিভার্সের দরজা খুলে যাবে। এলিয়েনরা যদি প্লাঙ্ক এনার্জি হাতে পায়, তারা বিভিন্ন সিভিলাইজেশনের সাথে যুদ্ধ শুরু করবে। এছাড়া কোনো একটি সভ্যতা যদি সর্বজ্ঞ হয়, তারা ফিজিক্সের আইন ও ফান্ডামেন্টাল ধ্রুবক বদলে দিতে চায়। তারা যদি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বদলে দেন, মহাবিশ্ব সংকুচিত হয়ে যাবে। পুরো মহাবিশ্ব পরমাণু থেকেও ছোট হয়ে যাবে। আপনার একটি আচরণ গোটা মহাবিশ্বের প্রতিটি সভ্যতাকে বিনাশ করে দেবে। তারা বুঝতেও পারবে না যে তাদের সাথে কি হচ্ছে। আপনি যদি প্লাঙ্ক কনস্ট্যান্ট বদলে দেন, প্রতিটি সভ্যতা ঘুম থেকে জেগে দেখবে তাদের জগৎ কোয়ান্টাম ওয়েভ ফাংশন হয়ে গেছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে মিশে গেছে। আবার আপনি যদি সময়ের তীর পেছনের দিকে ঘুরিয়ে দেন, প্রতিটি সভ্যতার ভবিষ্যৎ মনে থাকবে, কিন্তু
অতীত ভুলে যাবে। ফিজিক্সের নিয়ম সমগ্র মহাবিশ্বের প্রতিটি সভ্যতার জন্য সমান। আপনি যদি পৃথিবীতে বসে ফিজিক্সের আইন নিয়ে শয়তানি করেন, এটি গোটা ইউনিভার্সের জন্য একটি থ্রেট, আর এই জন্য মহাবিশ্ব কোনো সভ্যতাকে সর্বজ্ঞ হতে দেয় না। কোয়ান্টাম অনিশ্চয়তার নীতি অনুসারে আপনি একটি পরমাণুর গতি ও অবস্থান একসাথে জানতে পারবেন না। কোয়ান্টাম সুপারপজিশন বলছে একটি পার্টিকল একই সাথে ও একই সময় মাল্টিপল অবস্থানে থাকতে পারে। আপনি যদি একই সাথে ও একই সময় প্রতিটি কণার গতি ও অবস্থান জেনে যান, কোয়ান্টাম সুপারপজিশন ভেঙে যাবে, আর এতে করে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেমে যাবে, মহাবিশ্ব তৈরি বন্ধ হয়ে যাবে, কারণ কসমিক ইনফ্লেশন ফ্রিজ হয়ে যাবে। এই জন্য একটি সভ্যতা ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর বিবর্তিত হওয়ার পরও কোয়ান্টাম সুপারপজিশন বুঝতে পারে না। এছাড়া কোয়ান্টাম সুপারপজিশন বুঝে গেলে আপনি মাল্টিভার্সে হস্তক্ষেপ করতে পারবেন, তাদের বাস্তবতা পরিবর্তন করে দিতে পারবেন। কোনো সভ্যতা যদি প্লাঙ্ক এনার্জির উপর অ্যাক্সেস পায়, তখন তাদের সামনে সর্বপ্রথম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় ডার্ক সিভিলাইজেশন। এই ডার্ক সিভিলাইজেশন মহাবিশ্বের অদৃশ্য ফ্রেমওয়ার্কে বাস করে। তারা গ্র্যাভিটি, ডার্ক এনার্জি আর কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড ফ্লাকচুয়েশন ব্যবহার করে সম্ভাব্য হুমকি আগে থেকেই শনাক্ত করতে পারে। তারা নিজেরাই পদার্থ ও সময়ের বাইরে এমন এক কন্ডিশনে থাকে যেখানে স্পেস টাইম তাদের জন্য শুধু একটি প্রোগ্রামেবল ফিল্ড। এরা প্রতিটি সভ্যতার উপর স্টপ লাইন বসায়, কেউ যেন মহাজাগতিক কোড ব্রেক করতে না পারে। আর কোনো সভ্যতা যখন কোড ব্রেক করার চেষ্টা করে, তাদের অস্তিত্ব কোয়ান্টাম ইনফরমেশন স্তরে মুছে ফেলা হয়, যেন তারা কখনোই ছিল না। আরেকটি হাইপোথিসিস বলছে কোয়ান্টাম স্তরে মহাবিশ্বের একটি ইমিউন সিস্টেম আছে, যেটি একটি কসমিক ইন্টেলিজেন্স। এই ইমিউন সিস্টেম হল আণুবীক্ষণিক এলিয়েন। মহাবিশ্বের ল অফ ফিজিক্স এবং কোয়ান্টাম ফিল্ড একসাথে মিলিত হয়ে একটি ডিস্ট্রিবিউটেড ইন্টেলিজেন্স গঠন করে। আপনার শরীরের কোষগুলো একত্র হয়ে যেভাবে ইমিউন সিস্টেম বানায়, তেমনি কোটি কোটি কণার ফ্লাকচুয়েশন একসাথে কসমিক প্রতিরোধক বুদ্ধিমত্তা তৈরি করতে পারে। কোয়ান্টাম এলিয়েনের কাজ হলো উন্নত সভ্যতাকে ক্লিন করা। তারা মহাবিশ্বের ফান্ডামেন্টাল ধ্রুবক সুরক্ষা করার জন্য কোনো সভ্যতাকে সর্বজ্ঞ হতে দেয় না। গ্রেট ফিল্টার মহাবিশ্বে কেবল সেই সব সভ্যতাকে টিকিয়ে রাখে যারা মহাবিশ্বের জন্য অনুকূল। মনে করুন আপনি মারা যাওয়ার পর আবিষ্কার করলেন জীবন মোটেও শেষ নয়, বরং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ঘটেছে, শৈশবের নিষ্পাপতা, যৌবনের উন্মাদনা, ব্যথা, দুঃখ, প্রেম, বেদনা, রোগ, মৃত্যু, সবকিছু আসলে ছিল কেবল একটি বীজ ফাটার প্রক্রিয়া। আমরা ভেবেছিলাম এটাই পুরো গল্প, কিন্তু বাস্তবে এই পৃথিবীর জীবন ছিল এক দীর্ঘ প্রস্তুতি, যা এক ধরনের জার্মিনেশন স্টেজ। যেমন মাটির নিচে একটি বীজ বছরের পর বছর ধরে অন্ধকারে থাকে, ভেতরে ভেতরে জমে ওঠে শক্তি, তার কোষ ভাঙে, রাসায়নিক প্রক্রিয়া চলে, যতক্ষণ না একদিন সেটি অঙ্কুরিত হয়। ঠিক তেমনি আমাদের জীবনের প্রতিটি কষ্ট, সংগ্রাম, আনন্দ, এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র অভিজ্ঞতাও ছিল বীজের খোলস ভাঙার জন্য প্রয়োজনীয় চাপ। মৃত্যু হলো সেই মুহূর্ত যখন খোলস ফেটে যায় আর আমরা প্রবেশ করি এক নতুন আলোয়, এক বাস্তবে, যা আসলে মূল জীবন। সবচেয়ে শ্বাসরুদ্ধকর একটা দিক হলো আমরা যাকে জীবন ভেবে এত সিরিয়াসলি নিই, সেটা আসলে কেবল প্রলগ। মূল কাহিনী এখনো শুরুই হয়নি। এখন প্রশ্ন, আমরা কি এমন কোনো জগতের দিকে এগিয়ে যাচ্ছি যেটি সম্পূর্ণ এলিয়েন?